কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইতিহাস বিষয় নিয়ে। তোমাদের প্রত্যেকেরই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবার সামনে এগিয়ে আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পড়া শুরু করার আগে প্রত্যেকবার আমি যেমন প্রত্যেকটি বিষয়ের সিলেবাস সম্পর্কে আলোচনা করি, এবারেও তাই করব। প্রতিবারই পড়া শুরু করানোর আগে আমি বিষয়ভিত্তিক সিলেবাস এবং নাম্বার বিভাজনের বিষয়ে ভিডিও দিয়ে থাকি এবং আমি বলে থাকি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেবার আগে, সেটা যেই পরীক্ষাই হোক না কেন, তার আগে যদি আমরা জেনে নিই সেই পরীক্ষায় আমাদের কোন কোন বিষয় পড়তে হবে, সেই বিষয় থেকে কোন কোন অধ্যায় আমাদের পড়তে হবে এবং সেই সব অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন, কত নাম্বারের প্রশ্ন আমাদের আসবে বা প্রশ্নের প্যাটার্নটা কী ধরনের হবে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সুবিধে হয়। এবার যখন পরীক্ষার প্রস্তুতি ভালো হয় তখন কিন্তু আমাদের পরীক্ষার ফলও ভালো হয়। তাই আজকে আমরা প্রথমেই জেনে নেব ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস জানার পরে তাড়াতাড়ি করে শুরু করে দিতে হবে পড়া। সিলেবাস জানানোর আগে আমি তোমাদের বলে দিতে চাই, গত বছরেরও বেশ কিছু ভিডিও আমার দেওয়া আছে তোমাদের ক্লাস 8-এর ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তোমরা গিয়ে সেই সকল ভিডিও দেখতে পারো। সেখানেও প্রচুর প্রশ্ন উত্তর তোমাদেরকে করে দেওয়া হয়েছে। এছাড়াও অধ্যায়গুলিকে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনাও হয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে সামনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব উপকৃত হবে। এবারে চলো আমরা জেনে নিই তোমাদের ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাসটি কী হবে, অর্থাৎ কোন অধ্যায়গুলি আমাদের এই পরীক্ষায় থাকবে। তোমাদের এবারের সিলেবাসে থাকা প্রথম অধ্যায়টি হল চতুর্থ অধ্যায়, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এরপর থাকবে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এবং ষষ্ঠ অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ছিল। এবারে থাকছে তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। তাহলে আমাদের জানা হয়ে গেল কোন কোন অধ্যায় আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে। এবারে আমরা জানব এই অধ্যায়গুলো তো পড়লাম, কিন্তু এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে, কত নাম্বার থাকবে সেই প্রশ্নগুলিতে এবং কতগুলি করে সেই ধরনের প্রশ্ন আসবে। অর্থাৎ সোজা কথায় প্রশ্নের নাম্বার বিভাজন যাকে বলা হয়, অর্থাৎ প্রশ্নপত্রের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কী ধরনের হবে সেটা আমরা জেনে নেব। চলো আমরা জেনে নিই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথম রোটিতেই দেখো তোমাদের অধ্যায়গুলি সম্পর্কে লেখা আছে, যথা চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এবারে তারপরে চলে যাও তোমরা সেকেন্ড রোটিতে, দেখো লেখা আছে MCQ। MCQ এর অর্থ হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এগুলো এখন নিশ্চয়ই তোমরা জানো। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চেনগুলোর সাথে তোমাদের কতগুলো চয়েস বা বিকল্প দেওয়া হবে। সেই বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এই ধরনের MCQ তোমাদের আসবে মোট 5টি। বলা হয়েছে চতুর্থ অধ্যায় থেকে আসবে 1টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টি। মোট 5টি MCQ আসবে এবং এগুলির মান থাকবে 1 নাম্বার করে। তাহলে এই অংশের প্রদত্ত প্রশ্ন সংখ্যা 5, উত্তর দানযোগ্য প্রশ্ন সংখ্যাও 5টি এবং এর মোট মান হচ্ছে 5 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যাকে বাংলায় আমরা বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির মান 1 নাম্বার করে হয় এবং এগুলি এক কথায় উত্তর দিতে হয়। এই ধরনের প্রশ্ন তোমাদের MCQ এর মতো 5টিই আসবে। চতুর্থ অধ্যায় থেকে 1টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টি। প্রদত্ত প্রশ্ন সংখ্যা 5টি, উত্তর দানযোগ্য প্রশ্ন সংখ্যাও 5টি এবং পূর্ণমান 5। এবার চলে যাও তার পরের রোতে,
দেখো লেখা আছে SA অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যার মান থাকে 2 নাম্বার করে। এই রকম প্রশ্ন তোমাদের 3টি আসবে, প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে আসবে এবং উত্তর দিতে হবে 2টি প্রশ্নের। তাহলে মোট মান কত হলো? 2টি প্রশ্নের 2 নাম্বার করে যদি হয় মোট, তাহলে এখানে নাম্বার থাকছে 4 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বারের প্রশ্ন তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে আসবে, মোট 3টি প্রশ্ন আসবে, মান থাকবে 3 নাম্বার করে, কিন্তু উত্তর তোমাদের দিতে হবে 2টি প্রশ্নের, তাহলে মোট মান হচ্ছে 6 নাম্বার। এবারে চলে যাও একেবারে শেষের রোটিতে, দেখো লেখা আছে 5 নাম্বারের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে আসবে এবং এই প্রশ্নগুলির মান থাকবে 5 নাম্বার করে। 3টি প্রশ্ন আসবে ঠিকই, কিন্তু উত্তর দিতে হবে একটি প্রশ্নের এবং মোট মান 5 নাম্বার। তাহলে তোমাদের এবার পূর্ণমান কত হচ্ছে? এবার তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে 25 নাম্বার। এবার তোমাদের 25 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবারে নাম্বার বিভাজনের কথা বলার পর আমি প্রত্যেকটি ভিডিওতেই একটি কথা আবারও বলে দিই, সেটি হচ্ছে এখানে যে তোমরা টেবিলটা দেখলে, যেই ফর্মটা দেখলে যে তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে, সব সময় কিন্তু সব বিদ্যালয়ে এরকমভাবে আসে না। কিছু কিছু বিদ্যালয়ে এই ফরম্যাটটা মেনে চলা হয়, একই রকমভাবে প্রশ্ন দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই ফরম্যাটটা দেওয়া হয়েছে, তবে বিদ্যালয় ভিত্তিতে শিক্ষকেরা কিন্তু এই ফরম্যাটের বাইরে গিয়েও তোমাদের প্রশ্ন তৈরি করতে পারে। যেমন তোমাদের MCQ বলা হয়েছে 5টি আসবে, 5টির উত্তরই করতে হবে। সেখানে কিন্তু তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা 5টির জায়গায় 6টি বা 7টি দিতে পারেন, তোমাদের বলতে পারেন 5টি প্রশ্নের উত্তর দাও। আবার যেমন শেষে বলা হয়েছে 5 নম্বরের প্রশ্ন 3টি আসবে, 3টি অধ্যায় থেকে একটির উত্তর করতে হবে। সেখানে এমনও হতে পারে 3টি না এসে 2টি প্রশ্ন আসলো, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হলো, একটু এদিক ওদিক কিন্তু হতেই পারে। তবে তোমরা যদি এই ফরম্যাটটাকে মাথায় রেখে এর ওপর ভিত্তি করে যদি তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, 3, 5, 2 এবং 1 নম্বরের প্রশ্নগুলো সঠিকভাবে তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো ফল হতে কেউ আটকাতে পারবে না। এছাড়াও আমি তো প্রচুর ভিডিও তোমাদেরকে দিয়েই থাকি, ছোট প্রশ্নের ভিডিও দিই, তোমাদের সাথে আমি বড় প্রশ্নের ভিডিও শেয়ার করি, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে। আমি বেছে বেছে যেই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট মনে হয় সেই প্রশ্নগুলোর ভিডিও কিন্তু দিয়ে থাকি। এছাড়াও কোনো অধ্যায় থেকে যতগুলি ছোট প্রশ্ন হতে পারে, অধ্যায়গুলো বেছে বেছে প্রত্যেকটি লাইন থেকে আমি সেই ধরনের ভিডিও দিই। সেই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকমতো পড়ো, তাহলে কিন্তু তার বাইরে থেকে আর কোনো ছোট প্রশ্ন আসবে না। সুতরাং নিশ্চিন্ত হয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, ফলো করতে পারো এবং সেখান থেকে ছোট প্রশ্ন তৈরি করতে পারো। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করলাম ক্লাস 8-এর ইতিহাস বিষয় নিয়ে। ইতিহাস বিষয়ের সিলেবাস কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজন কী হবে সেটি নিয়ে। এর পরের দিন আরও 2টো ভিডিও আসতে চলেছে, যেখানে আমি আলোচনা করব তোমাদের ভূগোল বিষয় নিয়ে এবং বাংলা বিষয় নিয়ে। অবশ্যই তোমরা সেই ভিডিও দুটিও দেখো। সেখানে সেই 2টি বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সেই ভিডিও দুটি দেখলে আশা করি তোমরা খুবই উপকৃত হবে। শেষ করার আগে তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানোতে তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে, আরও ভালো বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে। তোমরা যদি আমার পাশে থাকো, আশা করি আমি আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবো। এছাড়াও আমি অবশ্যই বলবো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা পড়াশুনো বিষয়ে কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে ক্লাস 8-এরই ভূগোল বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে। অবশ্যই তোমরা সেই ভিডিওটিও দেখো।